আমার মানসপটে ভেসে ওঠে এক যুব পুরুষের প্রতিচ্ছবি। দীর্ঘ গড়নের সেই যুবকটি সুপুরুষ, সুদর্শন। তার পিঙ্গল বর্ণের গভীর দুটো চোখ জোড়ায় সেই মায়াময় প্রগাঢ় চাহনি আজও মনে পড়লে আমার শিরা উপশিরা অদ্ভুত শিহরণে আন্দোলিত হয়ে যায়। তার সেই ঘন কালো ভ্রুযুগল, লাবণ্যময় মুখমণ্ডল, পুরো ওষ্ঠাধরে স্নিগ্ধতা মাখানো সেই মৃদু হাসি আমি আজও ভুলতে পারি না। আমার মন মস্তিষ্ক জুড়ে তার সাথে কাটানো কিছু সুখ দুঃখের স্মৃতি সর্বদা ঘুরে বেড়ায়। বলছি আমার জীবনের সেই সুপুরুষটার কথা, যার ভালোবাসার শেকল আমায় আজীবনের জন্য বন্দি করে নিয়েছে ভালোবাসার রাজ্যে, যে রাজ্যের বন্দি দশা থেকে মুক্তি এই জন্মে সম্ভব নয়। তার সাথে প্রথম দেখা দুর্ঘটনাবশত। সেবার প্রিয় বান্ধবীটির 19তম জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ করার জন্য একটা ছোট্ট পার্টির আয়োজন করা হলো বাসায়। যাবতীয় খরচ বন্ধুরা করলেও কেক আনার দায়িত্ব পড়লো আমার উপর। ঘর কোনো মানুষ আমি আলসেমিতে ঠাসা। বাইরে বেরোনোর কথা উঠলে পারলে তো কম্বলের নিচে গিয়ে লুকাই আমি। সেই আমাকে এই দায়িত্বের গাড়া কলে ফেলে হাত উঠিয়ে নিল বাকিরা। ভাদ্র মাসের অস্থির গরমে মাথা ভর্তি রাগ নিয়ে বেরোলাম বাজারের উদ্দেশ্যে। সেদিন আবার আসন্ন নির্বাচন উপলক্ষে একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল শহরে। টাউন হল থেকে শুরু করে প্রেস ক্লাব মোড় পর্যন্ত রাস্তা ব্লক করে ভাষণ দিচ্ছেন মাঝ বয়সী রাজনীতিবিদেরা। দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে থাকতে একটা সময় উপলব্ধি করলাম এর থেকে হেঁটে গেলেই জলদি কাজ সারতে পারবো। পরিকল্পনা অনুযায়ী রিক্সা ভাড়া মিটিয়ে হাঁটা ধরলাম নিউ মার্কেটের দিকে। অন্যান্য দিন মানুষে গিজগিজ করলেও আজ হাতে গোনা কয়েকজন ছাড়া আর কাউকেই নজরে আসছে না এই দিকটায়। একদিক দিয়ে ভালোই হয়েছিল, খুব দ্রুত নির্ঝঞ্ঝাট খরচপাতি করে ফিরছিলাম আমি। প্রেস ক্লাব মোড়ে ত্রিমুখী রাস্তা, হাতের ডান দিকে গেলে সহজেই বান্ধবীর বাসায় পৌঁছানো যায়। কিছু না ভেবে শর্টকাট নিয়ে এগোচ্ছিলাম আমি। অদ্ভুতভাবে আজ এই রাস্তাটাও একদম শুনশান। ভাতের হোটেল পেরিয়ে বড় রাস্তায় ওঠার মুহূর্তেই একটা ছেলের কথায় আমার পা জোড়া থেমে যায়। লাল রঙের বাইকে বসে একটা ছেলে শীষ বাজিয়ে আমায় ডেকে ওঠে, এই যে খুকি, এদিকে এসো তো। বেশভূষার বখাটে বুঝতে পেরে আমি চট করেই সামনে ঘুরে দ্রুত পা চালাতে থাকি। প্রত্যাখ্যান মেনে না নিতে পেরে ছেলেটা আমার পিছু পিছু বাইক চালিয়ে আসতে থাকে। ইফটিজিং কেসে ভিকটিম হওয়ার ঘটনা এই আমার প্রথম, যার ফলে প্রচন্ড ভয়ে দিক বিদিকে হারা হয়ে কোন গলি দিয়ে কোন গলিতে ঢুকতে থাকি তার কোনো হিসেব নেই। ছেলেটা তো বাইক চড়িয়ে পিছু পিছু আসছে আর অনবরত ডেকে যাচ্ছে আমায়। আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর প্রতিজ্ঞা করছি আর কখনো একা বেরোবো না। আজকে জন্য যেন আল্লাহ আমায় বাঁচিয়ে দেয়। আমার ডাক খুব জলদি শুনলেন আল্লাহ। কোথা থেকে একটা গাড়ির হর্ন ভেসে আসলো। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম একটা কালো রঙের মার্সিডিজ ঠিক বাইকের পেছনেই। হাতটা যেন পানি এলো আমার। আমি দৌড়ে বাইক ক্রস করে মার্সিডিজের সামনে দাঁড়ালাম। আচমকা সামনে আসে খুব জোরে ব্রেক কষলো গাড়িওয়ালা, আর আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। কয়েক মুহূর্ত পরে কোনো ব্যথা অনুভূত না হওয়ায় পিটপিট করে চোখ জোড়া খুললাম আমি। তখন দেখি পিঙ্গল বর্ণের চোখ জোড়ার সেই মালিক অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। আমি ধাতস্থ হয়ে বিড়বিড় করে বললাম, প্লিজ আমায় বাঁচান, ওই ছেলেটা আমায় কিডন্যাপ করে নিবে। সে আমার কোনো উত্তর না দিয়ে গলা বাড়িয়ে আমার পেছনে তাকালো। আমি দেখলাম পেছনে তাকাতেই তার ভ্রু জোড়া কুঁচকে গেল। সে ভারী অবাক হয়ে প্রশ্ন করলো, আশিক, তুই এখানে? তুই এই মেয়েটাকে কিডন্যাপ করছিলি? আরে না ভাই, আমি ওকে কিডন্যাপ করবো কেন? আমি তো ওকে চিনিই না। আমি পরীক্ষা করছিলাম ও আমায় চেনে কিনা। একটু মজা করে ডাকলাম, কিন্তু ও আমায় এত ভয় পেল যে দিক হারা হয়ে কোথায় কোথায় দৌড়াতে থাকলো। আশিক নামক ছেলেটার কথা শুনে এবার আমি চট করে তাকালাম তার দিকে। ভালো করে লক্ষ্য করতে মনে পড়ে গেল, আল্লাহ, এ তো আমার বান্ধবীর আভার ভাই। যে বান্ধবীর জন্মদিনে আমি যাচ্ছি তার ভাইকেই চিনতে পারিনি আমি। অবশ্য না চেনারই কথা। চুলদারি বড় করে গুন্ডার থেকে তো কম মনে হচ্ছে না। আবার বাসায়ও থাকে না সারাদিন। দেখি না তো ওদের বাসায় গেলে। জন্মদিন শব্দটা মাথায় আসতে আমার কেকের কথা মনে পড়লো। দেখলাম হাতে নেই। আমার স্বাদের কেক নিচে পড়ে আছে অবহেলিতভাবে। আমি ভয়ে ভয়ে বক্সটা তুলে নিয়ে দেখলাম পুরো কেকটাই ভেঙে চুরমার। কেকের এই হাল দেখে আমার চোখ কান্নায় ভেঙে পড়লো।
অপরিচিত মানুষের তোয়াক্কা না করে আমি হু হু করে খেতে ফেললাম। আমার হঠাৎ কান্না দেখে উপস্থিত দুজনই হতভম্ব হয়ে গিয়েছিল হয়তো। আশিক ভাই দৌড়ে এসে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আরে রে খুকি, কি হয়েছে, কাঁদছিস কেন? আমার কেক ভেঙে গেছে। ইস, আমার এত সাধের কেক, এখন আভাকে সারপ্রাইজ দেবো কি করে আমি? আমার কাছে তো টাকাও নেই আর। কাঁদতে কাঁদতে টাকার কথা অকপটে বলে দিলাম আমি। আশিক ভাইয়া ব্যস্ত হয়ে আমায় ওঠালো, বলল, তাই বলে কাঁদবি তুই? আবার না হয় কিনে নিবো, আমি টাকা দিব, চিন্তা করিস না। কিন্তু ওইদিকে দোকান তো সব বন্ধ। আরে ছাত্রলীগের ভাইগুলো দোকানপাট বন্ধ করতে বলেছে, ভুলে গিয়েছিলাম আমি। এখন কি হবে? আমি হেল্প করতে পারি। আমাদের পাশে দাঁড়ানো মানুষটা বলে উঠলো, তবে হ্যাঁ, ফ্রিতে কিন্তু হেল্প করব না। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই ভাইয়া। ওকে, আপাতত ঋণী থাকো। ওকে ডান। আশিক ভাইয়া হেসে বলল, হয়েই তো গেল তবে। এখন চোখের পানিটা মুছে নে, শ্বাসগোজ তো সব নষ্ট হয়ে গিয়েছে। পকেট থেকে রুমালটাও বের করে দিল ভাইয়া। আমি বাইক নিয়ে আসছি, তুই ভাইয়ার থেকে কেকটা নিয়ে আয়, একসাথে বাসায় যাই। আমি মাথা নেড়ে চোখটা মুছে ওনার থেকে কেকের বক্সটা নিয়ে নিলাম। বক্সটা হাতে দেবার সময় উনি একটুখানি কেসে বললেন, ঋণী থাকলে মনে রেখো। আমার একটু বিরক্ত লাগলো। মনে মনে ভেঙচি কেটে ছোট্ট করে বললাম, থাকবে মনে। তারপর আর এক মুহূর্তও দাঁড়ায়নি। বেশভূষায় ক্লাসি ব্যাপার থাকলেও মন মানসিকতা নিচু মনে হলো আমার কাছে। পথে আশিক ভাইয়ের সাথে অনেক গল্প হলো, জানতে পারলাম মিস্টার হেল্পিং হ্যান্ডের নাম নিদ্র, নীলাশ আরেফিন নিদ্র, সম্পর্কে আভার চাচাতো ভাই। অদ্ভুত, আমি এতদিন থেকে যাতায়াত করছি আমাদের বাসায়, অথচ ওনাকে দেখলামই না। নিদ্র সাহেবের ব্যাপারে আরও কিছু জানার ইচ্ছে থাকলেও সামনে নিলাম নিজেকে, পাছে ওনার প্রতি ইন্টারেস্টেড ভাবতে পারে। এমনিতেই আশিক ভাইয়ের অভ্যেস এক সেন্টেন্স বেশিই চিন্তা করা। যেহেতু গলির মোড়েই ছিলাম, তাই আভাদের বাসায় আসতে বেশি একটা দেরি হলো না। আমায় গেটে নামিয়ে দিয়ে আশিক ভাই আভাকে আনতে গেল। গত রাতে আভা ওর নানু বাসায় গিয়েছে। প্রতি বছর বার্থডের আগের রাতে ও নানু বাসায় বেড়াতে যায়। জন্মদিনের সকালে প্রথম খাবার নানুর হাতেই খায়। অবশ্য ও একা নয়, শুনেছি ওদের ফ্যামিলির সবাই আগে থেকেই এই কাজটা করে আসছে। ব্যাপারটাকে ফ্যামিলি ট্রেডিশনে বলা চলে। অদ্ভুত হলেও এই ট্রেডিশনটা আমার বেশ পছন্দের। ভেবেছি আমিও এবার বার্থডের আগে রাজশাহীতে চলে যাব বড় মামুর বাসায়। নানু তো ওখানেই থাকে। এই ওসিলায় রাজশাহী শহরটাও দেখা হবে। আচ্ছা, আমি বাপিকে বলে যাব নাকি হুট করে চলে যাব একটা চিরকুট লিখে বরাপুর মতো? আমার সমস্ত জল্পনা কল্পনার ইতি ঘটল সেলফোনের শব্দে। মনকে করা প্রশ্নের উত্তরটা পাওয়া হলো না। হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে দেখি সাজিদ কল দিয়েছে। নিশ্চয়ই ওরা এসে গিয়েছে মোড়টায়। দেরি না করে কলটা রিসিভ করলাম। ঠিকই ওরা গলির মাথায় এসেছে, কিন্তু বাসা চিনতে পারছে না। আমি ডিরেকশন দেওয়ার ব্যাপারে বড্ড কাঁচা, তাই ওদের সাথে কথা বলতে বলতে গুটি গুটি পায়ে এগোলাম। বাইরের রোদের তীব্রতা এতটাই বেড়েছে যে হাঁটতেও কষ্ট হচ্ছে আমার। তবুও ছায়া ছায়া ছোট ছোট কদম ফেলে যেতে যেতে এলোমেলো ডিরেকশন বললাম সাজিদকে। সে কিছু বুঝতে না পেরে ফাগুনের হাতে ফোনটা ধরিয়ে দিল। আমাদের ব্যাচের সবচেয়ে ট্যালেন্টেড ছেলে ফাগুন। আমার উল্টা পাল্টা ডিরেকশনও টুক করে ও বুঝে গেল। ফোনে কথা বলতে বলতেই দেখলাম ওরা আমার সামনে। আমায় দেখেই ফাগুন একটা টেরি স্মাইল দিয়ে ফোন কান থেকে নামালো। বাকি সবাই চড়াও হলেও নরম গলায় সে জিজ্ঞেস করলো, কেমন আছো ঘুম? আমি মুখে একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম। অতি গরমে অল্পের জন্যে জমের দেখা পেতে পেতে বেঁচে গিয়েছি। এটাকে কেমন থাকা বলে ফাগুন? সেই টেড স্মাইল ফেরত দিয়ে কিছু বলবে তার পূর্বে নবনীতা হাত জোর করে বিরক্ত গলায় বলল, তোদের প্রশ্নোত্তর পরেও তো করা যায় মা, ভেতরে চল। এমনিতে এত গরম, তার উপর সময় বেশি নেই। জেরিন মেসেজ করেছিল আমাকে, আভা একদম রেডি হয়ে বসে আছে। আশিক ভাইয়া পৌঁছানোর অপেক্ষায় জাস্ট, আমাদের হাতে একদমই সময় নেই। নবনীতার কথায় সায় দিল সবাই। কি আর করার, সব কথাবার্তা বাদ দিয়ে দ্রুত পা চালালাম। এক ফাঁকে ফাগুন ফিসফিসিয়ে আমায় বলল, আমাদের প্রশ্নোত্তর খেলা রাতে খেলবো, হোয়াটসঅ্যাপে ছিল কিন্তু। স্পষ্ট শুনতে পেলেও পাত্তা দিলাম না। আমি ভাব ধরলাম কিছুই শুনিনি, বুঝিয়ে আমাদের বাসা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমরা গিয়ে শুধু ওর ঘরটা সাজালাম নিজের মতো করে। আবার আম্মুর সাথে আমার বেশ ভাব। গল্প জুড়ে দিলে আর থামতেই চায় না। বন্ধুদের কিছুটা হেল্প করে এক ফাঁকে আমি রান্নাঘরে চলে গেলাম আন্টির সাথে গল্প করতে। আন্টি তো আমাদের দেখে বেশ খুশি, তার মুখ থেকে হাসি সরছেই না। সুযোগ পেয়ে গেলাম আমি। অনেকক্ষণ থেকেই ওই নিদ্র সাহেবের ব্যাপারটা মাথায় ঘোরাফেরা করছে, এবং এটাই মোক্ষম সময় সব কৌতূহল মিটিয়ে নেয়ার।
কোনো প্রকার ভনিতা ছাড়াই আন্টিকে জিজ্ঞেস করে নিলাম তার নিদ্র সাহেবের সম্বন্ধে। আন্টি দ্বিগুণ খুশিতে পায়েস নেড়ে দিতে দিতে বলল, আরে নিদ্রার জন্য তো আয়োজন ডাবল। ছেলেটা 12 বছর পর বাসায় ফিরলো জানিস? কেন এতদিন কোথায় ছিল? ঢাকায় ছিল ওর মায়ের সাথে, ওইখানেই পড়াশোনা করেছে। মায়ের সাথে মানে? আরে জানিস না, আমার ছোট চাচুর 2টা বিয়ে হয়েছে, তারই প্রথম পক্ষের ছেলে নিদ্র। ও মা, তাহলে এতদিন খবর ছিল না কেন? ওইগুলো অনেক কথা, পরে শুনিস। আরে কিন্তু এটা তো বলো, এতদিন পর কেন ব্যাক করলো, আর তার জন্য এত আয়োজন কেন? কি পাগলের মতো কথা বলিস? আয়োজন করব না? একে তো ছেলে 1 যুগ পর ফিরলো, তার উপর বুয়েট থেকে পাস করে বেরিয়ে ফার্স্ট ক্লাস একটা জব পেয়েছে, খুশি ডাবল। এতটুকু বলার মধ্যেই আন্টির ডাক পড়লো। পায়েসের চামচ আমার হাতে ধরিয়ে সে হুড়মুড় করে বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পায়েসের হাঁড়িতে চামচ নাড়াতে নাড়াতে আমার মাথায় বেশ কয়েকটা প্রশ্নের উদয় হলো, যার উত্তর আবার ছাড়া পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি বুঝতেই পারলাম না হুট করে নিদ্রার ভূত মাথায় চাপলো কেন। এক পলক দেখে একটা মানুষের সম্বন্ধে এত কৌতূহল আদৌ কি করা হয়? আমাদের সারপ্রাইজিং প্রোগ্রাম শেষ হলো সন্ধ্যার একটু পর। সাকসেসফুলি আভাকে সারপ্রাইজ করতে পেরেছি আমরা। সবচাইতে বেশি অবাক হয়েছে সাজিদকে প্রপোজ করতে দেখে। সাজিদ আর আভা মূলত দুইজন দুজনকে পছন্দ করতো সেই স্কুল লাইফ থেকে, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাবে এই ভয়ে কেউ আগায়নি। ব্যাপারটা প্রথমে আমার চোখে পড়েছিল। জেরিনের সাথে ডিসকাস করে বিশেষ উদ্যোগ নিয়ে সেটিং করিয়ে দিলাম ওদেরকে। কেউ তো ভালোবাসাটা পাক। সবাই তৈরি হয়েছে চলে যাবে বলে, কিন্তু আভা আমাকে কিছুতেই ছাড়লো না। রাত্রিবেলাটা তার বাসায় থাকতেই হবে। কি আর করার, থেকেই গেলাম। সবাইকে বিদায় দিয়ে ভাবলাম বাপিকে কল করে জানিয়ে দেওয়া উচিত। আমাদের বাসায় নেটওয়ার্ক খারাপ, গেটের কাছটায় একটুখানি সিগন্যাল পাওয়া যায়, তাই ফোন নিয়ে ওখানেই হাঁটাহাঁটি করছি আর বাপিকে কল দিচ্ছি। কিন্তু ফোনটা তো অফ, সম্ভবত নামাজে গিয়েছে। একটু বিরক্ত লাগলো। মায়ের সাথে আবার ঝগড়া চলছে, তাই তাকে কল করে জানাতে পারবো না। আর আপু নেটওয়ার্কের বাইরে, তার মানে একটা রাত বাইরে কাটাবো পরিবারের মানুষকে না জানিয়ে। ইন্টারেস্টিং তো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার ভিতরে পা বাড়লাম। সিঁড়ির ঘরের কাছটায় আসতেই নিদ্র সাহেবের দেখা। তর্জনীতে চাবির রিং ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে একটু সাইড হয়ে দাঁড়ালাম। ছেলেটা চোখের সামনে আসলেই এক মুহূর্তের নিঃশ্বাস বন্ধ হয়ে থাকে কেন, আজব তো। সে আমাকে পাশ কাটিয়ে নেমে যেতে যেতে আবারও ফিরে তাকালো। এক্সকিউজ মি, হুম? তোমার নাম কি? সুপ্ত। সুচিস্মিতা কবির সুপ্ত। কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। এখনো ইন্টারই দাওনি, তাতেই প্রেম ভালোবাসার দিকে এত ঝোঁক? সরি, বুঝলাম না। আমার কথায় বক্র হাসি ফুটিয়ে পকেট থেকে ফোন বের করে সামনে ধরলো সে। স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছে। ছোট চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে আমার আত্মার পানি শুকিয়ে গেল। মিনমিন স্বরে প্রশ্ন করলাম, এটা ভিডিও করেছেন কেন ভাইয়া? তুমি যে পড়ে আমার বোনের লাইফ নষ্ট করছো, আমি সেটার প্রুফ রাখবো না? লাইফ নষ্ট করছি? এত কম বয়সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া মানেই তো লাইফ নষ্ট। 2 দিন বাদে আভার যদি সম্পর্ক ভেঙে যায়, ও যদি সুইসাইড করতে যায়, তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। প্রেমের সম্পর্কে জড়ালে লাইফ নষ্ট হবে কেন? লাভ ইজ প্যারাডাইস। তাই নাকি? কম বয়সে ভালোবাসার এত জ্ঞান? জ্ঞান নয়, সবাই জানে এই পৃথিবীতে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। ভালোবাসা বলে কিচ্ছু নেই। জীবনটাকে তোমরা যতটা সহজ ভাবো, ততটাও সহজ নয়। যাকগে, তুমি ছোট, তোমার সাথে এইসব ডিসকাশন মানায় না। তবে তুমি যা করেছো তা ঠিক করোনি। আভার কোনো ক্ষতি হলে আমি ভাই হিসেবে তোমায় ছেড়ে কথা বলবো না। আমিও আবার ফ্রেন্ড, নিশ্চয়ই জেনে বোঝার ক্ষতি আমি করব না। তাছাড়া দে লাভ ইচ আদার। বিষয়টা এত কমপ্লিকেটেড করার তো কোনো কারণ দেখছি না আমি। এখন তো কিছুই বুঝবে না, সময় আসুক বুঝে যাবে। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেল নিদ্র। মেজাজটা চটাং করে খারাপ হয়ে গেল আমার। অসভ্য ছেলে কোথাকার, আমাকে বলে আমি আবার লাইফ নষ্ট করছি। অদ্ভুত। ড্রেসিং টেবিলের সামনে কাঠের টুলটায় বসে চুল আঁচড়াচ্ছে আভা, আর তার সাথে গুনগুন করে গান গাইছে। বন্দে মায়া লাগাইছে, পেরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে। আচ্ছা সুপ্ত, আমি কি দেখতে খুব সুন্দর? আবারও অর্ধেক গান রেখে আমার দিকে ঘুরে বসলো। ওর প্রশ্নের ধরনে এবার ভীষণ বিরক্ত হলাম আমি। আমাদের ব্যাচের সবচাইতে সুন্দরী মেয়ে আভা, এটা সে নিজেও জানে, তবুও বারবার জিজ্ঞেস করছে কেন আমায়। বিরক্ত মাখা গলায় আমি খসখস করে বললাম, না, পৃথিবীর সবচাইতে কুৎসিত মেয়েটা হলো তুই।
হয়েছে এবার? তুই আমাকে এইভাবে বলতে পারলি? এ পর্যন্ত 36 বার জিজ্ঞেস করেছিস একই কথা, তাহলে আর কিভাবে বলা উচিত আমার? রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, রাগ রাগ, সমস্যা নেই। রাগলে তোর গাল আর নাক টুকটুকে লাল হয়ে যায়, তখন তোকে আরো সি লাগে। চুপ কর অসভ্য মেয়ে। চুপ করবো কেন? সত্যি কথা বলতে দোষ কোথায়? তোর এইসব অসভ্য মার্কা সত্যি কথা আমার সামনে বলতে আসবি না একদম। তাহলে কার সামনে বলবো? সাজিদের সামনে? ও তো একটা কলা গাছ, ওর সাথে এসব রসের আলাপ জমবে না। জমবে না তো প্রপোজাল একসেপ্ট করলি কেন? কি জানি, ভীমরতিতে ধরছিল বোধ হয়। তাহলে ব্রেকআপ করে দে। বালাই ষাট, কী সব বলছিস? যার সাথে রসের আলাপ জমবে না তার সাথে সম্পর্ক কেন রাখবি? আরে মানে, আচ্ছা আমার কথা ছাড়, তোর কথা বল। আমরা তো সব পটাপট মিঙ্গল হয়ে যাচ্ছি, তুই কবে হবি? হুম হুম। আমার কপাল অতটাও ভালো নয় রে। জোরপূর্বক হাসি টেনে পড়লাম আমি। আবহাওয়া এবার সিরিয়াস হলো। আমার হাত ওর 2 হাতের মুঠো নিয়ে আশ্বাস দেবার ভঙ্গিতে বলল, আর কতদিন খুঁজবি তাকে বলতো? কই খুঁজি না তো। দেখ, আমরা তোর ফ্রেন্ড, আমরা কিন্তু বুঝি সব। সে এরকমটা না করলেও পারতো রে। কানাগুলো দলা পাকিয়ে গলায় আটকে রইল আমার। আর কিছু বলতেই পারলাম না আমি। আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোন, সে চলে গিয়েছে, ভালোই হয়েছে। সবচাইতে বেশি ভালো কি হয়েছে জানিস? তোদের সম্পর্কটা শুরুই হয়নি, তার পূর্বেই বিচ্ছেদ হয়েছে। সম্পর্ক রানিং অবস্থায় যদি এই সত্যিগুলো সামনে আসতো, তখন হয়তো ঝামেলা বেশি হয়ে যেত। আর তুই তো ওকে ভালোবাসিস না। কিন্তু ও আমার অভ্যাসে পরিণত হয়েছিল, এই জন্য ভুলতে পারি না। হয়তোবা সময়ের সাথে সাথে ভুলে যাব, কিন্তু এখন যে কষ্টটা হয় এটা কাউকে বোঝানোর মতো না। এইভাবে ভেঙে পড়িস না সু, ইউ উইল অলওয়েজ দেয়ার ফর ইউ। আমার গলা জড়িয়ে ধরলো আভা। ওর কাঁধে থুতনি ঠেকিয়ে পুরাতন স্মৃতিতে অবগাহন করলাম আমি। যার কথা বলা হচ্ছে সে হলো প্রিয়, আমাদের কেমিস্ট্রি স্যারের একমাত্র ছেলে। এসএসসি পরীক্ষা শেষে অবসর 2 মাসের গ্যাপে বন্ধুদের সাথে ফিজিক্স কেমিস্ট্রি শুরু করেছিলাম সরকারি কলেজের 2জন টিচারের কাছে। তাদের মধ্যে কেমিস্ট্রি স্যারের নাম পরিতোষ। কলেজের পাশেই একটা দোতলা বাসায় উনি ভাড়া থাকেন। বন্ধুরা প্রাইভেট শুরু করবার 2 সপ্তাহ পেরিয়ে আমি যোগ হই, যার ফলে স্যারের নাম অবধি জানা ছিল না আমার। পড়াশোনার ব্যাপারে উদাসীনতার কারণে আগ্রহ ভরে জিজ্ঞেসও করিনি একটা দিন। যাই হোক, সপ্তাহে 3 দিন সকাল 7:30টায় স্যার পড়াতেন। অত সকালে আমার ঘুমই ভাঙতো না। মায়ের বকুনি খেয়ে অর্ধেক টাইম পেরিয়ে ঢুলো ঢুলো অবস্থায় পৌঁছতাম স্যারের বাসায়। কয়েকদিন যেতেই আমার মনে হতে লাগলো কেউ আমার ফলো করে, কিন্তু ধরতে পারি না সে কে। বন্ধুদের সাথে ডিসকাস করি, কিন্তু তারা এমন কিছু লক্ষ্য করেনি বলে গায়েই মাখে না। এইদিকে আমার মস্তিষ্কে বসে যায় ব্যাপারটা। আমি বেশ সতর্ক হয়ে চলাফেরা শুরু করি। আমার সতর্ক হবার পরপরই মানুষটা গা ছাড়া স্বভাবের হয়ে যায়। যে চেয়ে পরে ধরা দিতে আসে সে। তাকে হাতে নাতে ধরার পরেও বন্ধুরা বিশ্বাস করতে চায় না, কারণ আমি মুসলিম আর সে হিন্দু। সে জেনে বুঝে একটা মুসলিম মেয়েকে কেন পছন্দ করবে? বলা বাহুল্য, আমিও সেই দিনই জানতে পারি আমি যার কাছে নিয়মিত পড়তে আসি উনি সনাতন ধর্মাবলম্বী বিলং করে। এটা জানার পর প্রিয়র ওপর রাগ হয়, না জেনে সে কেন আমার পিছু নেয়। তার কিছু আচরণ যে আমাকেও মুগ্ধ করে ফেলেছে অলরেডি। এ ব্যাপারটা মানতে নারাজ ছিলাম আমি। একদিন সরাসরি তাকে জিজ্ঞেস করি সে কেন আমার পিছু করে। সে মাথা নিচু করে বলে, I think I am in love with you. তার উত্তরে আমি অবাক হই না, কারণ একটা ছেলে নিশ্চয়ই অযথা আমার পিছু করবে না। আমি স্বাভাবিক কণ্ঠে পাল্টা প্রশ্ন করি, আপনি কি জানেন আমি একজন মুসলিমা? সেও বিশেষ অবাক হয় না। আমি জানতাম। আপনি জেনে বুঝে আমায় ভালোবাসেন? ধর্ম কি ভালোবাসা আটকাতে পারে? সমাজ আটকাতে পারে, আমরা চাইলেই যাকে তাকে ভালোবাসতে পারি না। আমাদের মধ্যেকার এই ব্যবধানটা অন্য এক পর্যায়ের। তুমি শুধু একবার বলো সুপ্ত, আমি লড়বো সবার বিরুদ্ধে। বিষয়টা এতটাও সহজ নয় প্রিয়দা। প্লিজ সুপ্ত, এভাবে বলো না। থিঙ্ক প্র্যাকটিক্যালি, এভাবে হয় না আসলে। এরপর আমাদের অনেক বাকবিতণ্ডা হয়, পরিশেষে হার মানতে হয় তাকে। আমার চোখের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে সে প্রশ্ন করে, তুমি তাহলে আমার হবেই না? তার টলমল চোখ দেখে আমার ভেতরটা ভেঙে আসতে চায়। কান্না আটকে শুকনো একটা ঢোক গিলে বলি, যা হবার নয় তা নিয়ে আমার আমার কথা শেষ করতে না দিয়ে সে পিছনে ঘুরে যায়। নাক টেনে গলার স্বরটা গম্ভীর করার চেষ্টা করে বলে, ভালোবাসা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে হয় না সুপ্ত। মনে রেখো, এই প্রিয় আজীবন তোমার জন্য অপেক্ষা করে থাকবে, আজীবন। আর এক মুহূর্ত দাঁড়ায় না প্রিয়। আমার মনটা ব্যাকুল হয়ে যায় তাকে একটাবার জড়িয়ে ধরবার জন্য, কিন্তু এই যে অসম্ভব।
এরপর থেকে আজ অবধি প্রিয়র ছায়াটাও দেখিনি আমি। মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় লাগে। প্রিয়কে এক পলক দেখার জন্য চোখে তৃষ্ণা জাগে, কিন্তু পারি না। সেই পথ যে আমি নিজ হাতেই বন্ধ করে দিয়েছি। হয়তোবা তাকে এক পলক দেখার আশা আর কোনোদিনও পূরণ হবে না, কোনো দিনও না। কি রে, কোন খেয়ালে হারালি? আবার ডাকি হুঁশ ফিরে আমার। চোখের কোণে পানিটা তর্জনী চেপে মুছে মাথা নেড়ে বলি, কিছু না। আবার মাথায় হাত বুলিয়ে বলে, খাদিস না, ভুলে যায় সব। হুম। আচ্ছা, মা বললো তুই নাকি নিজ ভাইয়ার সম্বন্ধে জিজ্ঞাসা করছিলি তাকে। কেন রে, আমার ভাইকে বুঝি পছন্দ হয়ে গেল? ধুর, কি যাতা বলিস! ওই অ্যারোগেন্ট অসভ্য ছেলেকে আমি পছন্দ করব? ছ্যা। হাই হাই, আমার কত সুন্দর ভাইটাকে তুই অসভ্য বানিয়ে দিলি। তা নয়তো কি, জানিস সে কি করেছে? কি করেছে? সে তো, এতটুকু বলেই থেমে গেলাম আমি। না, আভাকে বলা যাবে না, পরে ফ্যামিলির ভয়ে রিলেশন ভেঙে দিতে পারে। কথা কাটিয়ে বললাম, অনেক অসভ্যতমি করেছে, আমায় ইগনোরও করেছে জানিস। তখন প্রোগ্রামে আমি একবার কেকের বাটি নিয়ে গেলাম, অথচ সে নিলই না আমার কাছ থেকে। জুস এগিয়ে দিলাম, তাও নিল না। একটু ছেলে কোথাকার। হাই হাই, বলিস কি? আমাদের ডালিম কুমারীকে এইভাবে ইগনোর করলো সে? না, একদমই ভালো করেনি। ঢং। মুখ বাঁকিয়ে বললাম আমি। আমার মুখ বাঁকানো দেখে হা হা করে হেসে উঠলাম। তুই আসা মাত্রই ঝগড়া, ইন্টারেস্টিং তো। এটা জানিস, ঝগড়া কিন্তু প্রেমের সূচনা। ওই গোমরা মুখের সাথে কে প্রেম করবে? ছি। তোদের কিন্তু মানাবে বেশ। চুপ, অসভ্য। হাসবি না একদম, দাঁত ভেঙে দিব কিন্তু। আচ্ছা আচ্ছা, হাসবো না। হাসবো না বলেও মুখে হাত দিয়ে গা দুলিয়ে হাসছে আভা। এবার বিরক্ত লাগছে আমার। চোখ গরম করে ওকে থামানোর চেষ্টা করছি, এতে ওর হাসি যেন আরো বাড়ছে। আসলে পাগল হয়ে গিয়েছে মেয়েটা। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ফোনটা হাতে করে বেলকনিতে চলে আসলাম। আমি বেরিয়ে আসার পর ওর হাসির আওয়াজ আরো বেড়ে গেল। আশ্চর্য, একটা মেয়ে এত হাসি কি করে! আর ভাবতে ইচ্ছে করলো না এসব নিয়ে। সব উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে গ্রিলের ফাঁক দিয়ে সুবিশাল আকাশটার দিকে তাকালাম। আজ আকাশে কোনো চাঁদ নেই, কেবল ছোট ছোট তারা। দুটো তারা একটু বেশি জ্বলজ্বল করছে মনে হচ্ছে। তারা দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো এখন বড় আপু আমায় কল করবে, হয়তোবা 5 মিনিটের মধ্যেই। ভাবনা চিন্তা সুদূর প্রসারী হবার পূর্বেই হাতে থাকা ফোনটা বেজে উঠলো। একগাল হেসে রিসিভ করলাম আমি। ওপাশ থেকে আপু মিষ্টি গলায় প্রশ্ন করলো, হাসছিস কেন? কে বললো আমি হাসছি? অবশ্যই হাসছিস তুই, 12টা দাঁত বের করে হাসছিস। তাই নাকি? কে বললো তোকে যে আমি হাসলে 12টা দাঁত দেখা যায়? কাউকে বলতে হবে না, আমি গুণে দেখেছি। তুই সব সময় হি করে হাসিস, যার ফলে তোর 2 পাটি দাঁতের মধ্যে সামনে 6টা করে দাঁত স্পষ্ট দেখা যায়। আচ্ছা, তাই? জি তাই। আচ্ছা এখন হাসি থামা, বল কেমন আছিস? ভালোই আছি, তোর কি খবর? আমি বিড়ি সিঁড়িয়ে এসেছি এবার। প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তার মানে তোর মন ভালো আছে? হুম। কবে আসবি? জানি না, হুট করে চলে আসবো। এবার কার সাথে গিয়েছিস রে? তৌহিদের সাথে। তৌহিদ ভাই কই? ঘুমায়। এই অসময়ে ঘুম? আমার প্রশ্নের জবাব দিল না আপু, কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা ভয়ঙ্কর সংবাদ জানাবো তোকে। ওর কথা শুনে ফোনটা কেটে দিলাম। আমি জানি কি সংবাদ শোনাতে চায় ও। শি ইজ নট ভার্জিন এনিমোর। খারাপ লাগছে আমার। তৌহিদ ভাইয়ের সাথে ব্রেকআপ করে দিবে এবার। তৌহিদ ভাই ভালো মানুষ, আপুকে ভীষণ ভালোবাসে। আমি জানি আপুও তাকে ভালোবাসে ভীষণ, কিন্তু আফসোস তারা এক হতে পারবে না। বেলকনির ডিভানে গা এলিয়ে দিলাম আমি। আচ্ছা, এই সমাজের ভয়ে কতগুলো জুটি এভাবে ভেঙে গেল। আমরা দুই বোন কি কখনো ভালোবাসাটাকে আপন করে পাবো না? আমাদের ভাগ্য এত খারাপ কেন? আমি সাধারণত নিজেকে যে রকমটা দেখানোর চেষ্টা করি তেমনটা নই, কিন্তু সকলের সামনে একটা ম্যাচিওর প্র্যাকটিক্যাল মেয়ে হলেও ভেতরে ভেতরে সবচাইতে ইমোশনাল এবং ইম্যাচিওর আহ্লাদী মেয়েটা হয়তো আমি। ও হ্যাঁ, তার সাথে যুক্ত করতে পারেন ভালোবাসার কাঙাল। ভালোবাসার এই কাঙালপনা শিখেছি আমার বড় আপুর কাছে। আজ তাহলে বড় আপুর গল্পটাই শোনাই। আমার বড় আপুর নাম রুবাইয়া কবির রাফনিদ। আমার চাইতে গুণে গুণে 10 বছরের বড়। গ্রাজুয়েশন শেষ করে বাসায় বসে আছে। জব টপ করার কোনো আগ্রহ নেই তার মধ্যে, আর না সে বিয়েতে ইন্টারেস্টেড।
বাপির মায়ের একটাই চিন্তা ওর ফিউচার নিয়ে, যদিও বা আমাদের টাকা পয়সার কোনো কমতি নেই। বাপির যা সম্পত্তি আছে তা দিয়ে আমরা দুই বোন আরাম করে এক জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু মেয়ে বড় হলে চিন্তাটা শুধু টাকা পয়সাতেই সীমাবদ্ধ থাকে না। হাজারটা চিন্তার মধ্যে সবচাইতে বড় হলো বিয়ে শাদী করিয়ে সংসার সাজিয়ে দেয়া। আমার আপু সংসার বিমুখ, তার স্বপ্ন সে একজন ট্রাভেলার হবে। খুব কম বয়স থেকে ও ট্রাভেলিং শুরু করেছে। বাংলাদেশের 50টা জেলা তার দেখা শেষ, বাকি আর 14টা জেলা দেখা হয়ে গেলে বিদেশে পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা। এখানে প্রশ্ন হলো এত টাকা ও কোথায় পায়? আপু যে জব করে না কথাটা পুরোপুরি সত্য নয়। জব অবশ্যই করে, কিন্তু আর 5টা গ্রাজুয়েটের মতো কর্পোরেট লাইনে নয়। সে আউটসোর্সিং করে অর্থ উপার্জন করে। তার ইচ্ছা স্বাধীন কাজ করা। কখনো সারা রাত জাগতে হয়, কখনো বা সারাদিন ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে মুখ গুজে থাকে। আপুর অদ্ভুত জীবন আচরণ কারো কারো পছন্দ হোক বা না হোক, আমার ভীষণ ভালো লাগে। এর পেছনে দুটো কারণ বলা যেতে পারে। আমি আমার বাপি মায়ের নিজের মেয়ে নই। একদিন স্কুল থেকে ফেরার পথে আপু আমাকে ময়লা স্তূপে পড়ে থাকতে দেখে, কিছু না ভেবে বাসায় নিয়ে আসে। ও বাসায় ঢোকার ঠিক 5 মিনিট পর সারা দেশে একযোগে ভারী বর্ষণ শুরু হয়। হয়তোবা সেদিন বৃষ্টিতে ভিজেই আমার ছোট্ট প্রাণটা পৃথিবী থেকে বিদায় নিত, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে আছি আমি। ফেরেশতা হয়ে আপু না আসলে সুপ্ত নামক অস্তিত্বটা এই পৃথিবীতেই থাকতো না। আমি আপুকে আমার মায়ের স্থানে দিয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি গর্ভধারিণীর চাইতেও প্রাণ রক্ষাকারিণীর মর্যাদা সবচাইতে বেশি। এবং দ্বিতীয় কারণটা না হয় আজ গোপন থাক। এই সব তো কি লিখছিস বলতো তখন থেকে? আবার কণ্ঠ পেয়ে ঝট করে ডায়েরিটা বন্ধ করে ফেললাম। আমার জীবনের ভয়ঙ্কর রকমের সত্যগুলি এই ডায়েরির পাতা লিপিবদ্ধ। আমি চাই না কেউ কখনো এইসব সত্যের মুখোমুখি হোক। সুপ্ত, বারবার কই হারাচ্ছিস বলতো? না, কোথাও না। বল, কি বলবি? মা খেতে ডাকছে, প্রাইভেটও তো যেতে হবে। আরে ভুলে গিয়েছি, তুই যা, আমি একদম রেডি হয়ে নিচে নামছি। পাক্কা? হুম। ওকে, আয় তাহলে। আবার চলে যাওয়া মাত্রই চট করে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে রাখলাম। এখন ফ্রেশ হওয়া দরকার, প্রাইভেটের আগে বাসায় ঢুকবো একবার। হ্যান্ডব্যাগ নিয়ে তো আর প্রাইভেটে যাওয়া যায় না। চোখে মুখে পানি দেওয়ার সময় মনে পড়লো পুরো একটা রাত বাইরে কাটিয়েছি আর বাপি একটা কল অব্দি দেয়নি। ভেরি ব্যাড। অভিমান জমে গেল মনে। বাসায় গিয়ে একটা কথাও বলবো না। আয়নার সামনে কিছুক্ষণ মুখ বাঁকাবাকি করে তারপর বেরোলাম। আমাদের ডাইনিং স্পেসটা বিশাল, সেই সাথে ডাইনিং টেবিলটাও রাউন্ড করে 16টা চেয়ার সাজিয়ে রাখা। এদের বাড়িতে লোক সংখ্যা কম, এত বড় ডাইনিং টেবিল দিয়ে করেটা কি বুঝি না। যাকগে, যা করার করুক, আমার কি তাতে। উল্টাপাল্টা চিন্তা ছেড়ে টেবিলটায় একবার চোখ বুলিয়ে নিলাম। আপাতত আভার নিদ্র সাহেব বসে খাচ্ছে, বাকিরা কই? ও, বেলা 11টা বাজে। আঙ্কেল নিশ্চয়ই কাজে গিয়েছে। আমার মতো নবাবী জীবনযাপন কেই বা করবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার পাশের চেয়ারটা টেনে বসলাম। চোরা চোখে নিদ্র সাহেবকে একবার দেখে নিতে ভুললাম না আমি। এই অদ্ভুত লোকটার সাথে বসে খেতে হবে ভাবতেই মেজাজটা খারাপ হয়ে গেল। না, মেজাজ খারাপ করা যাবে না। খাওয়ার সময় কোনো উল্টাপাল্টা বিষয় নিয়ে মন মেজাজ খারাপ করতে নেই, নইলে ক্ষুধা চলে যায়। এবং আমি চাই না আমার খাবারের রুচিটা চলে যাক। তাই বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিলাম। আমাকে দেখে আন্টি খাবারের ডিশগুলো নিয়ে এক প্রকার ছুটে আসলো। প্লেট সামনে দেওয়ার 1 সেকেন্ডের মাথায় খাবারে ভরপুর। খাবারের আইটেম দেখে আমার হিচকি উঠে গেল। আভা চোখ সরু করে বলল, কি রে, খাবার না খেয়ে হেঁচকি দেওয়া শুরু? আন্টি যত খাবার দিয়েছে এগুলো 1 মাসেও শেষ করা পসিবল না আমার দ্বারা। অসহায়ভাবে হেসে বললাম আমি। আন্টি কথা কেড়ে নিয়ে বলল, ওমা, কত খাবার দিলাম, হ্যাঁ? মাত্র কয়েকটা খাবার দেখে নাক ছিটকাচ্ছিস? খাসনার জন্যই তো এমন ঢ্যাঁড়স মার্কার চেহারা হয়েছে তোর। দাঁড়া তো, তোর আম্মুর সাথে দেখা হোক। মেয়ের খাবারের প্রতি এত অনীহা তৈরি হলো কেন জিজ্ঞাসা করতে হবে। আন্টির কথা আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। বরাবরই আমার প্রতি আন্টির সোহাগ একটু বেশি, কিন্তু আজ অতিরিক্তই হয়ে গেল। ওনার কথা মোটেও সত্য নয়। আমি একজন পাক্কা ফুড লাভার এবং খাবারের প্রতি আমার এতই ভালোবাসা যে সারা দিন এটা ওটা চলতেই থাকে। ইনফ্যাক্ট আমার পড়ার টেবিলের উপর একটা কন্টেইনারে সব সময় রাখা থাকে, যেখানে বিস্কুট, চানাচুর কিংবা চকলেটে ভরা থাকে। খেতে খেতেই আমার ওজন 60-এর ঘর পেরিয়েছে। এতটা ওজন হওয়া সত্ত্বেও আন্টির সোহাগ আমাকে ঢ্যাঁড়স বানিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? চিন্তার সুতো কাটলো কারো চাপা হাসির শব্দে। চোখ তুলে দেখলাম আমার অপোজিটে নিদ্র সাহেব মুখে রুটি পুড়তে পুড়তে ঠোঁট চেপে হাসছে। তার হাসির কারণ যে আন্টির মিছে মিছে কমপ্লিমেন্ট, সেটা বুঝতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না।
দারুণ অস্বস্তিতে পড়ে গেলাম আমি। প্লেটে হাত দিতেই ইচ্ছে করছে না এবার। আমার অস্বস্তি আরো বাড়িয়ে দিতে সে বিড়বিড় করে মজার ছলে বলল, আহ, ঢ্যাঁড়সের কি রূপ! অস্বস্তি বদলে গেল রাগে। এই লোকটার সাথে কি শত্রুতা আমার? দেখা হয়েছে থেকে পিছনেই লেগে আছে কেন? ও সেভাবে আমি তার কেকের টাকা রিটার্ন করব না? নিজের মতো চিপ ভাবে নাকি সবাইকে সে? পাশে গিয়ে নেই, জাস্ট পৌঁছেই দিয়ে দিব। হ্যাঁ, কি রে নিদ্র, রুটি নে, প্লেট তো খালি। না বড় আম্মু, আমার পেট ভরে গিয়েছে। সে কি, তুই তো কিছুই খেলি না। আরে খেয়েছি, বেশি খেলে আবার গেস্টের খাবার কম পড়ে যাবে। কথাটা আমাকে ইঙ্গিত করে বলেছে বুঝতে পেরে আমি গরম চোখে তাকালাম তার দিকে। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ার থেকে উঠে পড়লো। আমায় দেখে ফের একটা চাপা হাসি দিয়ে পারে গ্লাস নিয়ে চলে গেল। আসলেই একটা বেয়াদব, অসভ্য উন্মাদ ছেলে। কবজি ডুবিয়ে খাওয়ার পর হামি দিতে দিতে ঘরে পৌঁছালাম। সবটা গোছানো শেষ, এখন একটু রেস্ট নিয়ে বেরোনোর পালা। আবার ততক্ষণে রেডি হয়নি, আমি বরং ফোন চাপাচাপি করি। বিছানার কোণ থেকে ব্যাগটা টেনে নিতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। এই কি, আমার ব্যাগের চিপটা খোলা কেন? ভেতর তো ডায়েরিটাও নেই। কে নিল আমার ডায়েরি? তড়াং করে উঠে খুঁজতে লাগলাম ডায়েরিটা। পুরো ঘর আতি পাতি করে খুঁজে হঠাৎ মনে পড়লো নিদ্রকে তখন ঘরের দিকেই আসতে দেখেছি। তার মানে কি সে? ওনাটা টেনে নিয়ে ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। ওনারা থাকে দোতলায়। কিছু না ভেবে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। অনেকক্ষণ থেকে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু কেউ খোলে না। দরজায় ধাক্কা দিতেই দেখলাম তালা দেয়া। তাহলে কি সে ছাদে? এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদের দিকে পা বাড়লাম। দরজায় পা দিতেই দেখি চিলেকোঠার ঘরের সামনে ভাঙা পিলারটার উপর বসে মনোযোগ দিয়ে সে ডায়েরিটা পড়ছে। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল আমার। ছুটে গেলাম তার সামনে। ডায়েরিটা টেনে নিব ওই মুহূর্তেই আমার হাতটা খপ করে ধরে ফেললো সে। রাগে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বললাম, কোন সাহস আমার ডায়েরি নিয়েছেন আপনি, ম্যানারলেস ছেলে কোথাকার! ডায়েরি নিতে আবার সাহস লাগে নাকি? চোখের সামনে দেখেছি, নিয়ে নিয়েছি। এক্ষুনি আমার ডায়েরি ফেরত দিন। হুম, দেবো না। প্রুফ কি এই ডায়েরি তোমার? মানে কি? আমি বলেছি আমার ডায়েরি, এখানে আবার প্রুফের কি আছে? কই, তোমার নাম তো লেখা নেই এই ডায়েরিতে। খবরদার ফাজলামো করবেন না, আমার ডায়েরি ফেরত দিন আমায়। আরে এটা যখন তোমার নয়ই, তাহলে ফেরত দেবো কেন তোমাকে? আমি তো এটা রাস্তায় পড়ে থাকতে দেখে তুলে নিয়েছি। মিথ্যা, আপনি আমার ব্যাগ থেকে বের করে নিয়েছেন ডায়েরিটা। নেভার এভার। আমি কি চোর নাকি যে বের করে নেব? তুমি দেখেছো আমাকে ডায়েরি বের করতে? দেখুন, কথা পেঁচাবেন না একদম। এমনিতেই কারো পারমিশন ছাড়া তার ডায়েরি পড়া ক্রাইম। আপনি তো সেই ক্রাইমটা করছেন, আবার তর্কও করছেন। কথা তুমি পেঁচাচ্ছ, আমি বলছি প্রুফ দাও আমাকে, আমি তোমার ডায়েরি ব্যাক করে দিব। অশুভ ছেলেটার কথা শুনে রাগে দুঃখে কান্না পেয়ে গেল আমার। ফোপাতে ফোপাতে বললাম, এরকম কেন করছেন আপনি? প্লিজ দিন না আমার ডায়েরিটা। আমার কান্না দেখে ভড়কে গেল ছেলেটা। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো তার। অপ্রস্তুত ভাবে বলল, আচ্ছা আচ্ছা, কাঁদছো কেন তুমি? দিচ্ছি তো। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম, সে চট করে সামনে থেকে সরিয়ে নিল। একটা শর্ত আছে। কি শর্ত? ডায়েরি ফেরত দিব, তার পরিবর্তে আমাকে একজনের অ্যাড্রেস এনে দিতে হবে। কার অ্যাড্রেস বলুন, আমি এনে দেবো, পাক্কা প্রমিস। সত্যি তো? প্রমিস বললাম তো, প্লিজ আমাকে ডায়েরিটা দিন। এই নাও। অতঃপর উনি আমাকে আমার ডায়েরি ফেরত দিয়ে দিলেন। হাতে পাওয়া মাত্রই ডায়েরিটা বুকে চেপে শব্দ করে কেঁদে উঠলাম আমি। আমার ব্যক্তিগত জিনিসে কেউ হাত দিক একদমই পছন্দ না আমার। আমার জীবনের সিক্রেট শুধু আমিই জানবার, কেউ না, কেউ না। হয়েছে, এত কাঁদছো কেন? কান্না থামাও। আমি কিন্তু পুরোটা পড়িনি, ইনফ্যাক্ট মাত্র একটা পেজ পড়েছি, তখনই এসে গেছো তুমি। সত্যি তো বেশি পড়েননি? আরে সত্যি, শুধুমাত্র 4টা লাইন পড়তে পেরেছি। তোমার পুরো নাম সুচিস্মিতা কবির সুপ্ত। সুপ্ত নামটা তোমার ভীষণ পছন্দের, কারণ তোমার বড় আপু আদর করে এই নাম দিয়েছে। পরে যেন কি হয় হোক, আপনাকে জানতে হবে না। ওনার থেকে 2 কদম পিছিয়ে চোখের পানিটা মুছে নিলাম আমি। নিদ্র চোখ ছোট ছোট করে বলল, বাপরে, 1 সেকেন্ডে রং পাল্টে গেল চোখ মুখের। তবে মনে রেখো, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। বাধ্য নই আমি। মায়ের কসম দিয়েছো তুমি। এবার কিছুটা দমে গেলাম। আমতা আমতা করে বললাম, ওকে ফাইন, কবে এনে দিতে হবে? 1 সপ্তাহের মধ্যেই। আচ্ছা, এনে দিব। আভাকে দিয়ে রাখবেন ডিটেলস, আমি খুঁজে দিব। আভাকে দেয়ার হলে তোমায় বললাম কেন? আচ্ছা, আমাকেই দিন। তোমার ফোন নাম্বারটা দাও, টেক্সট করে দেব। আমি অপরিচিত কাউকে ফোন নাম্বার দিই না। শোনো, অত ভাব নিও না। আমি বখাটে কোনো ছেলে নই যে তোমার নাম্বার নিয়ে ডিস্টার্ব করব। হ্যাঁ, আপনি তো বিশাল সাম্রাজ্যের ডালিম কুমার না?
কথা না পেঁচিয়ে ফোন নম্বর দাও। আচ্ছা লিখুন। নাম্বারটা দিয়ে চলে আসতে নিলাম, অমনি সে আমার ওড়নাটা টেনে ধরলো। এই যে ঘুমন্ত হাসি, প্রমিসের কথা ভুলো না জানো। আমি কাউকে প্রমিস করলে মৃত্যুর আগ পর্যন্ত ভুলি না আমি। একটু আগে তো ভুলে গেলা। তার কথার আর কোনো জবাব না দিয়ে ওড়না টেনে ছাড়িয়ে দ্রুত পায়ে চলে এলাম আমি। সাহস কত আমার ওড়না টেনে ধরে! অশুভ উন্মাদ ছেলে কোথাকার! বিড়বিড় করে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছি আমি। ওপাশ থেকে সে চেঁচিয়ে বলছে, এই ঘুমন্ত হাসি, কাকড়ার স্যুপ, কথার খেলাপ হলে কিন্তু উঠিয়ে নিয়ে আসবো তোমায়, বলে দিলাম। আমি আর তার কথায় কান দিলাম না। ডায়েরিটা শক্ত করে আঁকড়ে ধরলাম আমি। ভাগ্যিস একটা পৃষ্ঠায় পড়তে পেরেছে শুধু। দোষ আমারই। বাথরুমে গেলেও যেন আমার ডায়েরিটা সাথে নেওয়া চাই। না, এবার থেকে আর এমন ভুল করা যাবে না। বাসায় গিয়ে লকারে ঢুকিয়ে রাখতে হবে, নইলে আবার কার না কার হাতে পড়ে যায় এটা। হালকা শীত অনুভব হওয়ায় ঘুম ভেঙে গেল তৌহিদের। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে রাফনিদকে খোঁজার চেষ্টা করলো। না পেয়ে চোখ খুলে পাশে তাকালো। এ কি, বিছানাতে কেউ নেই? হামি দিয়ে উঠে বসলো। কম্বলটা গায়ে পেঁচিয়ে হেডপোস্টে হেলান দিয়ে পুরো ঘরে চোখ বুলালো একবার। এলোমেলো হয়ে আছে ঘরটা, তার কাপড় চোপড়ও ছড়ানো ছিটানো। চোখ কষলে ড্রেস টেবিলের ওপর থেকে ফোনটা নিতে গিয়ে দেখা গেল তার নিচে একটা গোলাপি রঙের চিরকুট। ফোন সমেত চিরকুটটা হাতে নিয়ে প্রথমে সুইচ অন করে সময়টা দেখে নিল। বেলা 12:30 বাজে। বাপরে, এতক্ষণ ঘুমিয়েছে! রাফিনদের সাথে থাকলে দিন রাতের খেয়াল থাকে না তো। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল তৌহিদের। পরক্ষণে চিরকুটের কথা মনে হতে সিরিয়াস ভঙ্গিতে কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলো। ক্রমশ ভ্রুজোড়া কুঁচকে আসছে তৌহিদের। রাগে মুখ চোখ লাল হয়ে উঠছে। রাফনিদ লিখেছে, আমার একসময় ভীষণ ইচ্ছে হলো আমি একজন মহান মানুষ হব, সবাই আমাকে মনে রাখবে, আমাকে রাগ কিংবা ঘৃণা ভরে স্মরণ করবে, কিন্তু সেই রাগ কিংবা ঘৃণার ভেতর লুকিয়ে থাকবে ভীষণ যত্নে লালিত করা ভালোবাসা। বিশ্বাস করো তৌহিদ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার ভালোবাসা বারবার আমাকে স্বার্থপর হতে নিষেধ করেছিল, কিন্তু পরিস্থিতির মনে করিয়ে দিয়েছে সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, কিন্তু মনের আশা ঠিকই পূর্ণতা পায়। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। তোমাকে যখন পাবো না বুঝলাম, তখন ভীষণ ভালোবাসা দিয়ে ছেড়ে দিলাম। তোমাকে পেলাম না তো কি হলো, মনের আশাটা পূর্ণ হলো। ভালো থেকো তৌহিদ, আমাদের আর কখনোই দেখা হবে না। চিরকুটটা পড়া শেষে কয়েক টুকরো করলো তৌহিদ। চোখের কোণা আসা পানিটা পলক ফেলতে কপাল বেয়ে গড়িয়ে পড়ল। বিষদ রেগে বিড়বিড় করে তৌহিদ বলল, সবসময় তোমার মনের আশা কেন পূর্ণ হবে রাফনিদ? এবার না হয় আমার মনের আশাটাও পূর্ণ হোক। কি ভাবো তোমার খোঁজ খবর আমি পাবো না? এই তাওহিদ কখনো কাঁচা কাজ করে না। দ্রুত বিছানা ছেড়ে উঠে কাপড় চোপড় পরে নিল তৌহিদ। তার বড় ভাই ডিটেকটিভ, ওনার নাম্বার ডায়াল করে হোটেল রুম থেকে বেরিয়ে গেল। এই ফাজিল মেয়েটার সাজতা করেই ছাড়বে এবার। পরিসংখ্যান প্রাইভেট শেষ করে বাসায় ফিরতে ফিরতে 3:30 বেজে গেল। দুবার কলিং বেল বাজিয়েও কারো সারা শব্দ পেলাম না। পরে ওপরতলায় পুলিশ ভাইয়ার কাছে গিয়ে জানতে পারলাম বাপি মা ছোট ফুপির বাসায় গিয়েছে। রেগে ওখানেই কল করলাম। এবার রিসিভ করলেন বাপি। আমাকে হ্যালো বলার সুযোগ অবধি দিলেন না, হাসতে হাসতে প্রশ্ন করলেন, আরে মামনি, বার্থডের দাওয়াত শেষ হয়েছে? বাসায় ফিরতে চাচ্ছ, গাড়ি পাঠাবো কি? কোথায় তোমরা বাপি? আমরা তো তোমার ছোট ফুপির বাসায় এসেছি। তোমার স্বামী আপুকে দেখতে ছেলেপক্ষ এসেছে। সব ঠিকঠাক থাকলে আজই আপত করিয়ে দিবে। শাম্মী আপুর আগ আর তোমরা আমাকে একা রেখে চলে গিয়েছো? আরে আমরা তো তোমাকে জানানোর সুযোগই পাইনি। গতকাল হুট করে দুপুরবেলায় তোমার ফুপি কল দিয়ে বলছে স্বামী বিষ টিস খেয়ে একাকার করে দিয়েছে, বিয়ে না দিলে মানবে না। পরে আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম, ড্রেস চেঞ্জ করারও সুযোগ পাইনি, বাসার কাপড় পরে এসেছি জানো। বিষ খেলে শাম্মী আপু বেঁচে আছে কি করে? হ্যাঁ আরে সত্যি সত্যি বিষ খেয়েছে নাকি? অভিনয় করেছে। বাপি তুমি হাসছো? হাসবো না, ব্যাপারটা ইন্টারেস্টিং। বিয়েতে রাজি করানোর জন্য বিষ খাওয়ার ভয় দেখানো, এখন এক রাতের ব্যবধানে কাজী ডেকে বিয়ে। বাপি আস্তে হাসো, ফুপি মাইন্ড করবেন, ব্যাপারটা কিন্তু হাস্যকর না। আমার ভীষণ হাসি পাচ্ছে মা। আমি কল্পনা করছি স্বামীর জায়গায় রাপনিত থাকলে কি করতো।
একটা ছ্যাবলা ভিখিরি ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে বলতো, বাবা ওকে আমি বিয়ে করব, হয় রাজি হও নয়তো বিষ খাবো। আর তুমি কি করতে বিয়ে দিয়ে দিতে? অফকোর্স আমি তো এক পায়ে রাজি, বাট আমার রাজি হয়তো লাভ নেই, তোমার আপুকে রাজি করাতে হবে। ফোনের ওপাশে বাপির গলা বিষণ্ণ লাগলো। তাকে স্বাভাবিক করতে আমি একটু বিরক্ত হবার অভিনয় করলাম। উফ বাপি, কি সব উল্টাপাল্টা কথা বলছো? মা কোথায়? মাকে দাও তো। ও শিওর ইয়াং লেডি। নিদের আম্মু এদিকে আসো, বাবু তোমার সাথে কথা বলবে। মা সম্ভবত পাশেই ছিল, মুহূর্তেই তার কণ্ঠ শোনা গেল। বাপু, কেমন আছিস? বার্থডে সেলিব্রেশন কেমন হলো? ভালোই হয়েছে। তুমি আমার উপর রাগ করে আছো মা? সরি তো। আরে পাগল, রাগ করবো কেন? তাহলে আমার খোঁজ নিলে না কেন? শুনলি না তোর বাবার মুখে? এখানে এসে তো ঝামেলায় ফেসে গিয়েছি। তবে তোর খোঁজ যে নেইনি তা নয়, তোর ছোট মামুকে পাঠিয়েছিলাম আবাদের বাসায়। ও তো ডিনার করে তোকে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছে। মামু এসেছিল কই? আমাকে তো বললে না। আমি বারণ করেছিলাম। মা তুমিও না অদ্ভুত। আচ্ছা শোন, মজার মজার কয়েকটা গল্প জমেছে বুঝলি, শেয়ার না করে শান্তি পাচ্ছি না। চলে আয় না এখানে। অয়ন ভাই আছে? আছে তো, কালই এসেছে। তাহলে যাবো না। ওই বদমাশ সারাক্ষণ আমাকে বুয়া বুয়া বলে খেপাবে। আরে খ্যাপাবে না, আয় তুই। উহুঁ, তার চেয়ে তোমরা জলদি চলে আসো বাসায়, আমি ওয়েট করব। সে কি, তুই বাসায় গিয়েছিস? দরজার সামনেই দাঁড়িয়ে আছি। দরজা খুলে ভেতরে ঢোক। দাঁড়িয়ে আছিস কেন? চাবি দেখ, লেফট সাইডের মনস্টেরা গাছের টপটায় লুকিয়ে রাখা আছে। মায়ের কথা শুনে নিচু হয়ে দেখলাম ঠিকই গোল্ডেন কালারের চাবিটা চকচক করছে। একটু হেসে হাতে তুলে নিলাম। এখানে যে রাখো, বিপদ আপদ হলে তখন। আরে ভয় নেই, আল্লাহ ভরসা। রাখতাম না, কিন্তু তোর বাদর বোনটা কেমন হুটহাট বেরিয়ে যায়, ওর জন্যই তো রাখতে হয়। কোনো ক্ষতি টতি হলে ওর দোষ দিয়ে দেবো। মায়ের পাগলাটে কথা শুনে আবারও হেসে ফেললাম। মা, ফুপি কি কাচি রেঁধেছে? কেন? ড্রাইভার ভাইয়ার হাতে পাঠিয়ে দিবা। 2 পট দিও, আর রোস্টে লেগ পিস 4টা দিবা। আমার মনে হচ্ছে আপু বাসায় এসেছে। দরজায় না তালা? উহুঁ, ভেতর থেকে লকটার ফ্যানের শব্দ পাচ্ছি। দেখ দেখ, জলদি দেখ বাদরটা এসেছে কিনা। অতঃপর চাবি দিয়ে লকটা খুলে ভেতরে ঢুকে দেখলাম আমার ধারণাই ঠিক। ড্রয়িংয়ে লাগেজ, জুতা, ব্যাগ এটসেট্রা ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে আপু। সম্ভবত কাঁদছে, ফোপানোর আওয়াজ পাচ্ছি। মাকে আপডেট জানিয়ে কলটা কেটে দিলাম আমি। সোফার উপর ব্যাগটা রেখে আপুর ঘরের দিকে গেলাম। দরজা অর্ধেক খোলাই আছে, তবুও নক করলাম আস্তে করে। আপু উপাস থেকে ধরা গলায় বলল, এই মুহূর্তে আমি কারোর সাথে কথা বলতে চাই না। ডোন্ট ডিস্টার্ব মি। আমার সাথেও না? হুম। আচ্ছা তাহলে আমার কাপড় অন্তত বের করে দাও। ধুলোবালি মেখে বসে আছি, শাওয়ার নিতে হবে তো। গেস্ট রুমের ব্যালকনিতে দেখ, ব্ল্যাক টি শার্ট আর শর্ট আছে, পরে নে। আপু আমি শর্টস পরি না। আজকের জন্য পরে নে, বাসায় কেউ নেই। বুঝলাম আপুর মন খারাপ, সে কিছুতেই দরজা খুলবে না। অগত্যা আমাকে হাল ছেড়ে দিতে হলো। ওয়ার্ড্রোব থেকে মায়ের নতুন টাওয়াল আর বাপির আর্মি প্যান্টটা বের করে শাওয়ারে চলে গেলাম। যতই হোক আমি বাচ্চা নই যে শর্টস পরবো, লজ্জা লাগে তো আমার। প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ পানিতে লাফিয়ে নাচানাচি করে বেরোলাম। আপাতত একটা গানের লাইন মাথায় ঘুরপাক খাচ্ছে। মনে মনে লিরিক আত্মস্থ করে গুনগুন করে গাইতে শুরু করলাম। গানটান অবশ্য আমি ভালোই পারি। স্কুলে কয়েকবার মিউজিক কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি। বাপি মাঝে মধ্যেই বলেন গান নিয়ে এগোনো উচিত আমার, কিন্তু গান নিয়ে কিছু করতে ইচ্ছে হয় না আমার। আমার ইচ্ছে আমি একজন লয়ার হব, ডিভোর্স লয়ার, যে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। সম্পর্কের কয়েক বছর যাওয়ার পর সেই ভালোবাসাটি বিষ কেন হয়ে ওঠে জানতে ইচ্ছে হয় খুব। সাথে এটাও জানতে ইচ্ছে হয় কয়েক ঘন্টা ভালোবাসার উষ্ণতা মেখে যে যে নতুন প্রাণের জন্ম, পরে তাকে ছাড়া থাকতে কষ্ট হয় না গর্ভধারিণী মানুষটার। মাঝে মাঝেই ভীষণ ক্ষোভ জাগে আমার গর্ভধারিণীর উপর। ভাবি তার দেখা পেলে তাকে একটা কথাই বলবো, এই পৃথিবীতে সবচাইতে ব্যর্থ মানুষ হলো সে। এসব কথা মাথায় আসলে কারোর সাথে সম্পর্কে জড়াতে ইচ্ছে করে না আমার। কেবলই মনে হয় কারোর সাথে সম্পর্কে জড়ালেই একটা নতুন সুপ্ত জন্ম হবে। আমার মতো ভাগ্যবান এই সুপ্ত হয়তো হবে না সেও হয়তোবা একসময় তার গর্ভধারিণীকে ঘৃণা ভরে স্মরণ করবে, লানত করে বলবে তুমি ব্যর্থ, তোমার মরে যাওয়াই ভালো। না, আর ভাবতে ইচ্ছে করছে না। অসহ্য বোবা কষ্টের অনল দাও দাও করে চলছে বুকে।
দগ্ধ মনের প্রলেপ লাগাতে গানের ভলিউমটা বাড়িয়ে দিলাম। যত জোরে পারা যায় গাইতে শুরু করলাম। জো ওয়াদা কিয়া वो নিভা না পারেগা। কালো রং বেশ মানায় আমায়, কাজল পরলে মন্দ হয় না। চাওয়ালটা খুলে ভেজা চুল এলোমেলো করে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলাম। মা নিজ হাতে কাজল বানিয়ে রাখেন। ড্রয়ার থেকে কাজলদানি বের করে তর্জনী দিয়েই কাজলটা লাগিয়ে নিলাম। এক চোখে লাগানো শেষে অপর চোখে আঙুল ছুঁয়েছি, অমনি আপু রাগত স্বরে বলল, আমার মন খারাপ আর তুই গান গাইছিস? আমি আয়নার ভেতর দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, সুন্দর হয়েছে না? ভাবছি কভার করে আপলোড দিব। তোর গিটারটা কোথায় রে আপু, বের করে দে না। মানে আমার মন খারাপ তোর গায়ে লাগছে কেন? ধপ ধপ করে পা ফেলে ভেতরে এসে বসলো আপু। কাজল লাগানো শেষ করে আমি ঘুরে বসলাম। তৌহিদ ভাইকে ছেড়ে এসেছিস, এখন তোর ভীষণ খারাপ লাগছে তাই তো? আমার সাথেই কেন এমন হয় বলতে পারিস? তুই ওনাকে সত্যিটা বললে উনি কিন্তু রাগ করতো না, বরং আরো শক্ত করে তোর হাতটা বুকের সাথে চেপে ধরে বলতো, রাফনিত, যত যাই হোক আমার তোমাকেই চাই। আমার হৃৎপিণ্ডের স্পন্দন তুমি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো কি করে? আমি পারিনি রে, বিবেকেই বেঁধেছে বারবার। এমনিতেই আমি বয়সে ওর চাইতে 4 বছরের বড়। তার উপর যদি জানতে পারে আমি ইনফার্টিল, তাহলে ওর বাবা মা কিছুতেই মেনে নিবে না, আর ও আমায় ছাড়বে না। ওর বাবা মা ওকে ভীষণ ভালোবাসে, আমি জেনে বুঝে ওকে ওর বাবা মায়ের থেকে সরিয়ে দিব? আর আমার সাথে থাকলে ও তো কষ্ট ছাড়া আর কিছু পাবে না। মুখ ঢেকে শব্দ করে কেঁদে উঠলো আপু। ওকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। আমি চুপটি করে ওর পাশে গিয়ে বসলাম। আমার কাঁধে মাথা এলিয়ে দিল ও। ওর মাথায় হাত বুলিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে আপু, আমি আছি তো। সিদ্ধান্ত নিলাম তৌহিদ ভাইকে সবটা জানাবো আমি। দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, চেষ্টা করলেই বেবি নেওয়া পসিবল। বংশধরের কথা চিন্তা করে আমার বোন ভালোবাসা বিসর্জন দিবে এটা মানতে রাজি নই আমি। 1 সপ্তাহ পরের ঘটনা। খুব তাড়াহুড়ো করে বের হচ্ছি। আজ ক্লাস টেস্ট আছে, সব সাবজেক্টে 50 মার্কস করে এক্সাম। প্রথমে এক্সাম হবে, তারপর ক্লাস। গত রাতে আপুর ভীষণ জ্বর এসেছিল, প্রায় সারা রাতে জেগে থাকতে হয়েছে। মধ্যরাত অবধি জল পট্টি দিয়েছি, তারপর একটু ঘুমালে বই নিয়ে বসে পড়েছি। সময় কম অথচ সিলেবাস কমপ্লিট হয়নি। 1 মাস পরে প্রি টেস্ট। পরীক্ষার নাম শুনলেই সারা গায়ে কাঁপুনি শুরু হয় আমার। ঘাড় ফেরাতেই দিন পেরিয়ে যায়। কি হবে পরীক্ষায়, কি লিখবো আমি? আমার মতো উদাসীন স্টুডেন্টদের মুখে এই একটাই কথা সব সময়। গরম পড়েছে বলে ক্লাস শুরু হয় সকাল 8টায়। পড়াশোনা করতে করতে চোখ লেগে এসেছিল বলে লেট হয়ে গিয়েছে আমার। বাপি আজ সার্কিট হাউসে যাবেন এক সচিবের সাথে দেখা করতে, তাই গাড়ি করে যাওয়ার ইচ্ছে পোষণ করলাম না। যদিও বাপি ফোর্স করেছিল, বাট আমারই লজ্জা লাগে। বাপের গাড়ির চাইতে রিক্সাই বেশি কমফোর্টেবল কলেজ আর প্রাইভেটগুলোর জন্যে। লেট হবে বলে নাস্তাটাও করতে পারিনি। ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু 1 সেকেন্ড নষ্ট করার মতো সময় নেই আমার। আজ রিক্সাও পাওয়া যাচ্ছে না, হাঁটতে হাঁটতে কান্না পেয়ে যাচ্ছে আমার। মোড়ের চায়ের দোকানটা পেরোতেই একটা পুরুষালী কণ্ঠের ডাক। এই ঘুমন্ত রাজকন্যা, কোথায় যাও তাড়াহুড়ো করে? আমি ভাবলাম অন্য কাউকে ডাকছে, আমলে নিলাম না। এক ধাপ বাড়াতেই ফের ডাক পড়লো, এবার নাম ধরেই। এই সুপ্ত, তোমাকেই তো ডাকছি, শুনতে পাও না? পিছু ঘুরে দেখি নিদ্র। এই ছেলে আমাদের পাড়ায় কি করে? ভ্রু কুঁচকে তাকালাম। চায়ের কাপ রেখে এক প্রকার ছুটে আসলো সে। কাল রাতে হোয়াটসঅ্যাপে নক দিলাম, রিপ্লাই করোনি কেন? ব্যস্ত ছিলাম। এতটুকু মেয়ে তোমার কিসের ব্যস্ততা? এর উত্তরে আমি কিছুই বললাম না। আচ্ছা, কোথায় যাচ্ছ? কলেজে। কত দূর তোমার কলেজ? চলো আমি নামিয়ে দিই। নো থ্যাঙ্কস, যেতে পারবো আমি। আভা তো 7:30টায় বের হয়ে গিয়েছে, তুমি এত লেট কেন? নিশ্চয়ই ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমার। এবারে আমি ভাবলাম যে পড়ে রেখে আসতে চাইছে যখন, তাহলে আমি কেন অমত করব? আস্তে করে বললাম, খুব দেরি হয়ে যাচ্ছে, আপনি লিফট দিলে ভালো হয়। সেটাই তো বলছিলাম আমি। আচ্ছা দাঁড়াও, বাইকটা নিয়ে আসি। মুচকি হেসে সে রাস্তা পার হয়ে বাইকটা আনতে গেল। কলেজে পৌঁছে দিয়ে, আমার কাজটা কিন্তু করে দিও, কথাটা বলতেও ভুললো না একদম। আমি মুখে একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে সম্মতি দিলাম। কলেজ শেষে বন্ধুমহল নিয়ে জুস বারে এসেছি। ক্যাফেটা নতুন হয়েছে, আমরা না গেলে জমে ওঠে নাকি? তাছাড়া পরীক্ষা ভালো হয়নি, এই কষ্ট ভুলতে অন্তত কিছু সময় তো আমোদ প্রমোদে থাকা জরুরি, তাই না? ক্যাফেতে ঢুকেই ফাগুন ডিক্লেয়ার দিল যে আজকে ওর পক্ষ থেকে ট্রিট, যার যা খেতে মন চায় তাই যেন অর্ডার করে। আমার বন্ধুরা হলো বিশ্বখ্যাত, এমন গুড অপরচুনিটি ফাঁকা ফাঁকা কেন যেতে দিবে?
কোনো রকমে বসে শুরু হয়ে গেল তাদের অর্ডার দেয়া। আমি জেরিন আর আভা একসাথে বসেছিলাম। এক ফাঁকে জেরিন আমার কানে ফিসফিসিয়ে বলে, ফাগুনটার লটারি লেগেছে নাকি? এত টাকা খরচ করবে কেন পাগলটা? ওর কথা শুনে দুষ্ট হেসে জিজ্ঞেস করলাম, তা তোর তাতে কি? বারে, আমার বুঝি মানবিকতা নেই? এতটুকু একটা ছেলে এত টাকা খরচ করবে, আমি এইটুকু খোঁজ নিব না? আচ্ছা, তোর এত কষ্ট হচ্ছে তো তুই বিলটা দিয়ে দে। আমার কাছে তো বেশি টাকা নেই। আচ্ছা দাঁড়া তো, দেখি ব্যাগে থাকলেও থাকতে পারে। আমার কথা না শুনেই ও কাউন্টারের দিকে চলে গেল। ওর সিরিয়াসনেস দেখে আমি শিওর হয়ে গেলাম ফাগুনকে ও পছন্দ করে। অন্যদিকে আভা পাশে বসেই উসখুস করছে, সাজিদের সাথে ইশারায় কথা বলছে। আমার মনে হলো ওদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। আমি আভার কাঁধে হাত রেখে বললাম, সাজিদের পাশে গিয়ে বস। আভা চকিতে আমার দিকে তাকালো। আমি হেসে মাথা নাড়ালাম। ও ভীষণ খুশি হয়ে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল সাজিদের কাছে। টেবিলে একাই বসে রইলাম আমি। কাঁচে ঘেরা ক্যাফেটায় বসলে বাইরের সব কিছু স্পষ্ট দেখা যায়। ব্যস্ততম রাস্তাটায় অনিমেষ চোখে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে পড়ে গেল একদিন প্রিয় বলেছিল ও আমাকে নিয়ে পালিয়ে যাবে সিলেট। ওখানে ওর পরিচিত এক দাদা আছেন, তার কাছে কিছু টাকা ধার নিয়ে একটা ক্যাফে খুলবে। প্রথম প্রথম ও রান্না করবে, কিছুদিন পর যখন অনেক নামডাক হয়ে যাবে তখন কর্মচারী রেখে দিবে। ও শুধু ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনবে আর আমার সাথে প্রেমালাপ করবে। ওর কথাবার্তা শুনলে আমার খুব হাসি পেত। পড়া শব্দে রিপ্লাই দিলেও ফোনের এপাশে আমি ঠিকই হাসতাম। কি ভাবছে সুপ্ত? ফাগুনের ডাকে আমার ধ্যান ভাঙলো। মাথা নাড়িয়ে বললাম, কিছু না। আমি কি বসতে পারি এখানে? শিওর, বসো। থ্যাংক ইউ। ফাগুনের সাথে টুকটাক কথা হলো আমার। এর মাঝেই জেরিন চলে আসলো। ফাগুনকে আমাদের সিটে দেখে ও বোধহয় খুশিই হলো একটু। চমৎকার হেসে সেও গল্পে যোগ দিল। আমি আবারও কল্পনা জগতে হারিয়ে গেলাম। আমার কল্পনায় এবার আর প্রিয় আসলো না, আসলো নিদ্র। নিদ্রের দেয়া ঠিকানার কথাটা মনে পড়ে গেল আমার। অ্যাপ্রনের পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতে ননস্টপ মেসেজের টিউন বাজতে লাগলো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোথাও মেসেজ দিতে বাকি রাখেনি ছেলেটা। এত অস্থির হয়ে আছে কেন? খানিকটা বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ চেক করলাম। ঠিকানাটা পরিচিত মনে হলো আমার। আমাদের পাশের পাড়াতেই তো, কিন্তু মনে করতে পারছি না কার ঠিকানা এটা। ঠোঁট কামড়ে ভাবতে লাগলাম, কিন্তু না, মনে পড়ছে না নামটা। পরে জেরিনকে দেখালে সে বলল, আরে, এটা তো আমাদের মিউজিক টিচার অর্পিতা আপুর ঠিকানা। তুই কোথায় পেলি? আমার একটা ফ্রেন্ড দিয়েছে। গান শিখবে বুঝি? হুম। আমি আর এই ব্যাপারে কথা বাড়ালাম না ওদের সাথে। অর্পিতাপুর খোঁজ নিয়ে কি করবে এই ছেলে? রিপ্লাইয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটা তো অর্পিতাপুর অ্যাড্রেস, আপনি কি করবেন তার অ্যাড্রেস দিয়ে? 2 মিনিট বাদেই রিপ্লাই আসলো, তুমি নিয়ে যাবে আমাকে প্লিজ? বাট উনি আপনার কে হয়? আগে নিয়ে চলো, তারপর বলবো। ওকে ফাইন, আজ বিকেল 5টায় আমাদের বাসার গলিতে আসবেন। আর হ্যাঁ, গাড়ি নিয়ে আসা দরকার নেই, আমাদের পাশের পাড়াতেই, হেঁটেই যেতে হবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর বন্যা বইয়ে দিয়েছে একদম। আমি ছোট্ট করে রিপ্লাই দিলাম, ওয়েলকাম। তারপর ডাটা অফ করে বন্ধুদের আড্ডায় যোগ দিলাম। আমাদের আড্ডাবাজি শেষ হলো 3টার দিকে। আমাদের সবার বাসা প্রায় পাশাপাশি পাড়ায়, তাই সবাই একসাথে হেঁটে হেঁটে বাসায় ফিরলাম। বাসার গলিতে এসে ফাগুন আমার হাতে এক মুঠো লাল গোলাপ ধরিয়ে দিল। গোলাপ আমার পছন্দ নয়, তা সত্ত্বেও ব্যাগে ঢুকিয়ে রাখলাম। কেউ ভালোবেসে কিছু দিলে গ্রহণ করতে হয়। আমি জানি ফাগুন আমায় পছন্দ করে, ব্যাপারটা দুঃখজনক। ওর জন্য আমার মনে কোনো অনুভূতি নেই, খারাপ লাগে আমার। ছেলেটা আমাকে পছন্দ করে কেবল কষ্টই পাবে। নিদ্র ভীষণ পাংচুয়াল মানুষ। ঠিক 5টায় এসে আমায় কল করলো। আমি তখন ঘুমে আচ্ছন্ন। শান্তির ঘুমটা ভেঙে গেল ফোনের রিংটোনে। হাতে ফোনটা টেনে রিসিভ করে ঘুমো ঘুমো গলায় প্রশ্ন করলাম, কে? ওপাশ থেকে ভারী অবাক গলায় পাল্টা প্রশ্ন আসলো, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আমি তোমার বাসার গলিতে দাঁড়িয়ে। ফোনের ওপাশে নিদ্রর গলা শুনে খুব বিরক্ত বোধ করলাম আমি, কিন্তু কথা দিয়ে ফেলেছি যে কথার খেলাপ করা আমার ধাঁচে নেই। তাকে আর 5 মিনিট ওয়েট করতে বলে ফোন রেখে দিলাম। ফ্রেশ হয়ে এসে ওয়ার্ডরোব খুলে দেখা গেল আমার একটা কাপড় আয়রন করা নেই, কেবল একটা সাদা কামিজ ছাড়া। মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে গেল আমার। ইউজুয়ালি কামিজ আমি পরি না, আমার পছন্দ না। ওনার সামলাতে কষ্ট লাগে বিধায় ফতুয়া টাইপের ওয়ান পিসগুলো স্কার্ট পেঁচিয়ে পরা হয় আমার। কিন্তু আজ যেহেতু কাপড় নেই তাই কামিজ পরে যেতে হবে। এটাও খারাপ না, সাদা জমিনে আকাশি রঙের ছাপার নকশা বেশ সুন্দর। উপায়ন্তর না পেয়ে এই কাপড়টাই পরে নিলাম, সাথে আপুর কটনের একটা ওড়না আর প্যান্ট। এলোমেলো চুলে
কোনো রকমে চিরুনি চালিয়ে কাটা দিয়ে আটকে ফোন নিয়ে বেরোলাম আমি। মা জিজ্ঞেস করলে মিথ্যা মিথ্যি বলে দিলাম জেরিনের বাসায় ইম্পর্টেন্ট নোটস নিতে যাচ্ছি। নিদ্র গলির মোড়েই দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। আমি যেতেই চোখ ছোট ছোট করে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এই তোমার 5 মিনিট? ঘুমোচ্ছিলাম আমি। এত ঘুম কেন তোমার? আরে বাদ দিন তো, আপনাকে যে বললাম গাড়ি নিয়ে আসা দরকার নেই, তবুও গাড়ি কেন নিলেন আপনি? হাঁটতে ইচ্ছে করছে না আমার। এত কথা বাদ দিয়ে গাড়িতে উঠে বসো তো। ওনার ধমক খেয়ে নাক মুখ কুচকে এক রাশ গালি দিতে দিতে গাড়িতে উঠে বসলাম আমি। কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছতে বেশি একটা দেরি হলো না আমাদের, কিন্তু গিয়ে শোনা গেল ওই বাসায় ওরা আর থাকে না। এই কথা শুনে নিমেষেই মুখ কালো হয়ে গেল নিদ্র। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম ওনারা এখন কোথায় থাকে, জানে কি না। উনি ঠিকঠাক বলতে পারলেন না, কিন্তু পাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানে এই কথা বললেন। একটু আশার আলো দেখা গেল, কিন্তু পাশের অ্যাপার্টমেন্টের মহিলা বাচ্চাকে ড্রয়িং স্কুলে নিয়ে গিয়েছেন, ফিরবে রাতে। এখন কি করা যায় জিজ্ঞেস করলাম নিদ্রকে। বিষণ্ণ মুখে সে বলল, অপেক্ষা করি প্লিজ। আমি সম্মতি দিলাম। তার উৎকণ্ঠা দেখে অর্পিতা আপুর সাথে সম্পর্কটা ধারণা করে নিলাম আমি। মুখোমুখি হলে সত্যতা নিশ্চিত করার পালা। ভদ্রমহিলা যথারীতি সন্ধ্যার একটু পরপরই বাড়িতে ফিরলেন। তাকে দেখা মাত্রই নিদ্র ছুটে গিয়ে অর্পিতাপুর ঠিকানা জানতে চাইল। হুট করেই অপরিচিত একটা ছেলে এসে নাম ঠিকানা জিজ্ঞেস করায় মহিলা একটু ভড়কেই গেলেন। তিনি বড় বড় চোখ করে আমার দিকে একবার আর নিদ্রর দিকে একবার তাকাতে থাকলেন। পরিস্থিতি সামাল দিতে আমি এগিয়ে গেলাম, বললাম আমরা ওনার ফ্রেন্ড হই। প্রমাণস্বরূপ নিদ্র তার ফোনে অর্পিতাপুর ছবিও দেখালো। ভদ্রমহিলা বিশ্বাস করলেন এবং আমাদের বাসার ভেতরে নিয়ে বসালেন। কম সময়ে ফ্রেশ হয়ে এসে মুখোমুখি সোফায় বসলেন উনি। এবার আমিও আগ্রহ চেপে রাখতে পারলাম না, আর সরাসরি জিজ্ঞেস করলাম তাকে। জবাবে একটা শকিং নিউজ পাবো তা কল্পনাতীত ছিল। অর্পিতাপুর ব্রেন টিউমার হয়েছে। টিউমারটা অপারেশনের পর তার ক্যান্সারের রূপ নিয়েছে। বাসা চেঞ্জ করাটা নাটকীয়ভাবে দেখানো হয়েছে। মূলত ওনার হাজবেন্ড অরিন্দম দা ওনাকে নিয়ে চেন্নাই গিয়েছেন। বাসা চেঞ্জের ব্যাপারে মিথ্যে মিথ্যে বলা হয়েছিল, কারণ অর্পিতাপু বলেছিল তার একটা পাগল ফ্রেন্ড তার খোঁজ করতে আসবে একদিন, কিন্তু সে যেন কোনোভাবেই আপু অব্দি পৌঁছতে না পারে, এই জন্যই এই ব্যবস্থা। ভদ্রমহিলাকে বলতেন না, কিন্তু উনি বেশি ক্লোজ হওয়ায় কথার ফাঁকে বলে দিয়েছেন। এবার আমি শিওর হয়ে গেলাম আপুর পাগল ফ্রেন্ড আর কেউ নয়, আমার পাশে বসে থাকা সুদর্শন এই যুবক। আমি নিদ্র দিকে একবার তাকালাম। কি কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে সে। আমি তার গায়ে হাতে স্পর্শ করলাম। সে আমার মুখের দিকে তাকালো। টুকটুকে লাল চোখে জলের আভাস পাওয়া যাচ্ছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়ানোর পূর্বেই সে উঠে দাঁড়ালো। বিড়বিড় করে বলতে শুরু করলো, সব আমার জন্য, সব আমার জন্য, সব। বাতাসের বেগে বেরিয়ে গেল সে বাসা থেকে। ভদ্রমহিলা আবারও অবাক হয়ে তাকালেন আমার দিকে। আমি টুকটাক বুঝিয়ে ওনাটা গলায় বেঁধে বেরিয়ে আসলাম আমি। এর পরের ঘটনা খুব সাধারণ। রাত 8টা পর্যন্ত আমি নিদ্রর পিছু পিছু ঘুরে তাকে ডাকতে থাকলাম, কিন্তু কোনো জবাব দিল না সে, একবারও না। শেষে হাল ছেড়ে দিতে হলো আমায়। একবার ভাবলাম চলে যাব, কিন্তু জানি না কেন তাকে একা ছাড়তে ইচ্ছে হলো না। ছন্নছাড়া নিদ্র তার কল্পনা সাগরে নিমজ্জিত হয়ে চেনপাড়ার গলি থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকলো উদ্দেশ্যহীনভাবে। কিছু দূর যাওয়ার পর ধপ করে বসে পড়লো সে। আমি ছুটে গেলাম তার পাশে। সে মাথা নিচু করে কাঁদছে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার পাশে বসলাম। নিঃসংকোচে তার কাঁধে হাত রাখলাম। আমার আলতো স্পর্শে সে মাথা তুলে তাকালো। রক্তিম মুখটা এক পলক দেখার ভাগ্য হয়েছিল আমার, কিন্তু বুঝে ওঠার আগেই আমার কাঁধে মাথা রাখলো সে। বুকের ভেতরটা ধক করে উঠলো আমার। শুকনো ঢোক গিলে ডান হাতটা তার মাথার উপরে রাখলাম আমি। গুমড়ে কেঁদে উঠলো সে। এর আগে ছেলেদের কান্না দেখিনি আমি। তার অসহায়ত্ব আমায় দুর্বল করে দিল। ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল আমার। উতলা হয়ে উঠলাম তার কান্না থামেতে, কিন্তু এই উতলা পড়ার সব মনের ভেতর আমার। কত সময় এইভাবে অতিবাহিত হলো জানা নেই আমার। সময়ের সাথে তার কান্নার বেগ বেড়ে গেল। রাস্তার ধারে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর দিকে শূন্য দৃষ্টি মেলে তাকালাম আমি। আচমকা কয়েকটা কথা মস্তিষ্কে তীব্রভাবে নাড়া দিয়ে গেল। মানুষের সাথে আমার কত মিল। আমাদের বিচ্ছেদের ধরনটা ভিন্ন হলেও অনুভূতিগুলো এক। ঠিক যেভাবে আমি ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গিয়েছি, সেও তেমনিভাবে ভেতর থেকে ভাঙা। সৃষ্টিকর্তার কোনো ইশারা হতে পারে কি এটা? চকিতে দৃষ্টি ফিরিয়ে ঘুরে বসলাম তার দিকে। তার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে সিদ্ধান্ত নিলাম, এই হাত আর কখনো ছেড়ে দেব না আমি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মানুষটার পরিপূরক হয়ে কাটাবো। ভেঙে গুড়িয়ে যাওয়া মনটাকে সযত্নে সাজাবো আবার। এই মানুষটা আজ থেকে শুধুই আমার, শুধুই আমার।
সেই দিনে সেই অবাক সন্ধেবেলা আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটালো। আমার স্বঘোষিত আপনি থেকে তুমিতে রূপান্তর করে নেবার সূচনা। ভালোবাসা এক নিমিষেই হয়ে যেতে পারে, আমি এরকম মতবাদে বিশ্বাসী। সেদিন রাতের ঘটনার পর থেকে নিদ্রর সাথে দেখা হলো না অনেক দিন। খুব অস্থির লাগতো আমার। ভাবখানা এমন, তাকে এক পলক না দেখলে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ইনিয়ে বিনিয়ে আবার কাছেই জানতে চাইতাম সব। আবার চোখ শুরু করে দুষ্টুমি ভাব ফুটিয়ে জিজ্ঞেস করতো হুট করে তার প্রতি কেন এত ইন্টারেস্ট বেড়ে গেল আমার। আমি একটা কথাও লুকোতাম না। প্রথমবারের মতো কাউকে এক পলক দেখার তীব্র আকাঙ্ক্ষা দমিয়ে রাখা আমার পক্ষে যেন অসম্ভব হয়ে উঠেছিল। আমার ব্যাকুলতা আবার মনেও নাড়া দিয়ে গিয়েছিল হয়তো। এক শুক্রবার সকালে ওর বাসায় ডেকে পাঠালো আমায়। আবার বাসায় যাব মানেই নিদ্রর সাথে দেখা হবে ভাবতেই অন্যরকম সুখে চোখের কোণ ভিজে উঠেছিল আমার। নিজেকে পরিপাটি করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বড় লোহার গেট খুলে আমাদের গাড়িটা যখন ভেতরে প্রবেশ করছিল তখন উত্তেজনায় কাঁপছিলাম আমি। আজ আভা আমায় রিসিভ করতে দাঁড়িয়েছিল বাসার নিচে। গাড়ি থামা মাত্র আমি হুড়মুড় করে নেমে গেলাম। লজ্জা লজ্জা ভাব নিয়ে আবার কানের কাছে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম সে কই। আভা মুখ কালো করে ফেললো, আমার ডান হাত চেপে ধরে সোজা ছাদে নিয়ে এলো। আমার বুকের ভেতরটা তখন ধুকপুক ধুকপুক করছে। দোলনায় বসিয়ে ও আমায় জিজ্ঞেস করলো, তুই হুট করে নিজ ভাইকে নিয়ে ভাবতে শুরু করলি কেন? জানি না, হুট করে ভালো রেখে গেল। হুট করে? তারপরে তুই কি ভাইয়ের সাথে নিজের পরিস্থিতি ম্যাচ করানোর চেষ্টা করছিস? প্রত্যুত্তরে আমি কিছু বললাম না, কেবল মাথা নিচু করে রইলাম। আবার একটা দীর্ঘশ্বাস ছাড়লো। নিজ ভাইয়ের প্রতি সিম্পেথি থেকে তোর কোনো ফিলিংস আনিস না সুপ্ত। সামহাও তোদের অ্যাটাচমেন্ট হয়ে গেলে কিছুটা সময় স্পেন্ড করার পর তোরা নিজেরাই বিরক্ত লাগবে, দুজনের খারাপ পরিস্থিতিতে পড়ে যাবে। তুই কি অস্বীকার করতে পারবি প্রিয়কে তুই মৃত্যুর পূর্ব পর্যন্ত বলতে পারবি না? না, অস্বীকার করতে পারবো না, বাট আমার কাছে এটা সত্যি যে আমি নিত্রকে ভালোবেসে ফেলেছি। তুই একটা কারণ বলবি, আমি হুট করে সিদ্ধান্ত নিয়েছি। বিনিময়ে ওকে ভালোবাসার হাজারটা কারণ আমি দাঁড় করাতে পারবো, তোর সামনেই পারবো। আমি যদি বলি তোর বার্থডে প্রোগ্রামের রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর মাঝরাতে ঘুম ভেঙে মাইগ্রেনের ব্যথা যখন কাবু হয়েছিলাম তখন নিদ্র আমায় পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, মশলা চা বানিয়ে খাইয়েছিল। তোরা কেউ জানিস না আমি ব্যথার কারণে কিছু ঘটনা ভুলে যাই। এটা হয়তো সবার সাথে হয় না, এটাকে রেয়ার বলতে পারিস। আমি পরদিন সকালেও নিদ্রার সাথে কাটানো মুহূর্তটা মনে রাখতে পারিনি, কিন্তু এই কয়দিনে 1000 বার অতটুকু স্মৃতি মনে পড়ে গিয়েছে আমার। অত 1000 বার ওর প্রোফাইল চেক করেছি, ওর বন্ধুদের থেকে ইনফরমেশন নিয়েছি। বলতে পারিস ওর উপর থিসিস করে ফেলেছি আমি। এই যে আজ এতটা পরিপূর্ণ হয়ে এসেছি আমি ওর জন্যে। ওকে মুগ্ধ করবার ক্ষমতা হয়তো বা আমার নেই, তবু আমি চেষ্টা করেছি। আমি এলোমেলো পাগল আমার মতো, কিন্তু নিজেকে গোটানোর চেষ্টা করছি আমি। এই কয়দিনে আমি এক মুহূর্ত ওকে ভাবনা থেকে বাদ দিতে পারিনি। তবুও বলবি সিম্প্যাথি কিংবা অ্যাট্রাকশন? আই আন্ডারস্ট্যান্ড সুপ্ত, বাট তুই ভাইয়ার ফ্রেন্ডের সাথেও কথা বলেছিস। হ্যাঁ বলেছি, সে আমার কাজিনেরও ফ্রেন্ড হয়। অ্যান্ড আমি এটা জেনেছি কিছুদিন আগে আপুর সাথে হ্যাং আউটের একটা পিকচারে। তুই তাহলে শিওর ভাইয়ার জন্য ফিলিংস কাজ করে তোর মধ্যে? ইয়েস, 100%। যদি তাই হয় তাহলে এই ব্যাপারে আমি তোকে হেল্প করব। আগে তোর তার সম্পর্কে সবটা জানতে হবে। তোর মুখ থেকে নয়, তার মুখ থেকেই শুনতে চাই আমি। বাপ্পা, কনফিডেন্স লেভেল হাই ম্যাডামের একেবারে।